আচ্ছা দেখো, আমরা শুরু করলাম তোমাদের রিডেমশন ডিবেঞ্চার্সে যে জায়গাটা আমি বলেছি মূল জার্নাল এন্ট্রি রিডেমশনের হচ্ছে ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট ফেস ভ্যালু। সবসময় তোমরা জানো ডিবেঞ্চার বা শেয়ারে কখনো ফেস ভ্যালুর বেশি আসতে পারে না। শেয়ার ক্যাপিটাল যখন আমরা লিখবো তখন ফেস ভ্যালু, ডিবেঞ্চার যখন লিখবো ফেস ভ্যালু। তাহলে ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, প্রিমিয়াম যদি রিডেমশনের সময় থাকে তাহলে প্রিমিয়াম অন রিডেমশন ডেবিট টু ডিবেঞ্চার হোল্ডার। এটা হচ্ছে ডিবেঞ্চার হোল্ডারদের ক্লেমটা ডিউ করলাম। তারপর ডিবেঞ্চার হোল্ডার যে আমরা একটু আগে ক্রেডিট করলাম তাকে ডেবিট করব, টু ব্যাংক করব, পেমেন্ট করে দিলাম। এই হচ্ছে মূল জার্নাল এন্ট্রি রিডেমশনের। এটা প্রথমে বুঝতে হবে। এখন এই যে রিডেমশনের কথা বলছি, এটা দুটো পদ্ধতি আছে, দুটো মেথড আছে, আউট অফ ক্যাপিটাল, আউট অফ প্রফিট। আউট অফ ক্যাপিটাল হলে এই দুটো জার্নাল এন্ট্রি করে আমরা ছেড়ে দেবো। কোশ্চেনে যদি বলে রিডেমশন ইজ আউট অফ ক্যাপিটাল, তাহলে এই দুটো জার্নাল এন্ট্রি করে আমরা ছেড়ে দেবো, অঙ্ক শেষ হয়ে গেল। কিন্তু যদি বলে আউট অফ প্রফিট, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে একটা ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ ক্রিয়েট করতে হবে। এই ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ যেটা ক্রিয়েট করবো, মনে রাখবে ডিবেঞ্চার ইস্যু হওয়ার পরে আমাকে কিন্তু রিডেমশনের যে রিজার্ভ ক্রিয়েট করব সেটা সেবি গাইডলাইন্স অনুযায়ী 25% অফ নমিনাল ভ্যালু আমাকে কিন্তু ডিআরআর ক্রিয়েট করতেই হবে। তাহলে আমরা প্রফিট থেকে সে ট্রান্সফার করব ডিআরআর এ। যে কোনো আমরা রিজার্ভ যখন ক্রিয়েট করি আমরা লিখি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ। এটা করে এসছো তোমরা পার্টনারশিপে। এখানে তো আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন লিখবো না, এটা কোম্পানি অ্যাকাউন্ট যেহেতু, সেই জন্য পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের জায়গায় এখানে আমরা লিখবো, এখন লেখা হয় তোমরা জানো, সারপ্লাস অফ প্রফিট স্টেটমেন্ট। আমি ছোট করে মনে রাখার জন্য পিএল স্টেটমেন্ট বলেছি। সারপ্লাস মানে কি, যেটা প্রফিট, তাহলে এখন লেখা হয় সারপ্লাস অফ পিএল স্টেটমেন্ট। সেটা ডেবিট হবে টু ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ হবে। তাহলে রিজার্ভ ক্রিয়েটেড হলো। অ্যাজ পার রুল বললে মনে রাখতে হবে ফেস ভ্যালু 25% এখানে যাবে। তাহলে একটা এক্সাম্পল, ছোট্ট এক্সাম্পল যদি নিই, যে 10,000 টাকার ডিবেঞ্চার আমরা ইস্যু করেছি ফেস ভ্যালু, তাহলে আমাকে 25% মানে 2,500 টাকা ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ ক্রিয়েট করতে হবে। তাহলে এটা প্রথমে ক্রিয়েট করলাম। এরপরে দেখো আমরা রিডেমশন করেছি। রিডেমশন তোমাদের একটু আগে বললাম, ডিবেঞ্চার টু ডিবেঞ্চার হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার টু ব্যাংক। প্রিমিয়াম থাকলে আমি বলেছি ডিবেঞ্চারের নিচে একটা লাইন এক্সট্রা যোগ হবে প্রিমিয়াম অন রিডেমশন বলে। অর্থাৎ ডিবেঞ্চার যদি 100 টাকার হয়, 100 টাকা, প্রিমিয়াম 10 টাকা, মানে প্রিমিয়াম রিডেমশন 10 টাকা, টু ডিবেঞ্চার হোল্ডার 110 টাকা হবে। তারপরে 110 টাকা টু ব্যাংক হয়ে যাবে, মানে ডিবেঞ্চার হোল্ডার 110 টাকা, টু ব্যাংক 110 টাকা হয়ে গেল। এই যে রিডেমশন কমপ্লিট হয়ে গেল, পুরোপুরি যদি রিডেমশন কমপ্লিট হয়ে যায়, তাহলে এই ডিআরআর এর আর কোনো প্রয়োজন নেই। ডিআরআরটা তখন জেনারেল রিজার্ভে ট্রান্সফার করে দিতে হয়। তাহলে তখন ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ করবো। তাহলে আউট অফ ক্যাপিটাল হলে এই যে 2 নম্বর রোমান 2টা শুধু করে ছেড়ে দেবো, কিন্তু আউট অফ প্রফিট বললে ফার্স্ট পয়েন্টটা করব আর থার্ড পয়েন্টটা করব। অর্থাৎ রিজার্ভ ক্রিয়েট করব এবং পুরো রিডেমশন কমপ্লিট হয়ে গেলে ওই রিজার্ভটাকে জেনারেল রিজার্ভে পাঠিয়ে দেবো। এইটা আমি মনে রাখতে বললাম আউট অফ প্রফিট। এটা আগের বুঝিয়েছিলাম তোমাদের। ডিবেঞ্চারকে কনভার্ট করা যায় শেয়ারে, এটা হচ্ছে সেকেন্ড মেথড অফ রিডেমশন। তাহলে রিডেমশন বাই কনভার্সন টু শেয়ার হচ্ছে সেকেন্ড মেথড। এইখানেও দেখো একই জিনিস আমি কি করলাম, প্রথমে ডিউ করলাম, ডিবেঞ্চার টু ডিবেঞ্চার হোল্ডার করা হলো। তাহলে যদি আমরা অ্যাট পারে করি এটা হবে। প্রিমিয়াম হলে ওই যে একটু আগে বললাম ডিবেঞ্চার ডেবিট প্রিমিয়াম রিডেমশন টু ডিবেঞ্চার হোল্ডার হবে। তাহলে প্রিমিয়ামে যদি হয় জার্নালটা শুধু কি চেঞ্জ হবে সেটা দেখালাম। এবার যেরকম আগেরটা বললাম ডিবেঞ্চার হোল্ডার টু ব্যাংক, এখানে বুঝতেই পারছো ব্যাংকটা হবে না। ব্যাংকের জায়গায় কি হবে, যেটা দিচ্ছি অর্থাৎ শেয়ার ক্যাপিটাল দিচ্ছি, তাহলে টু শেয়ার ক্যাপিটাল হবে। এখন এই শেয়ার ক্যাপিটাল ইস্যু হতে পারে ইস্যু হতে পারে তোমার প্রিমিয়ামে, কারণ ডিসকাউন্টে শেয়ার ক্যাপিটাল তুমি ইস্যু করতে পারবে না, রেস্ট্রিকশন আছে। তাহলে টু শেয়ার ক্যাপিটাল হতে পারে যদি পারে হয়, আর যদি প্রিমিয়ামে হয় টু শেয়ার ক্যাপিটাল হবে, টু সিকিউরিটিস প্রিমিয়াম হবে। এটা সব শেয়ার শিখে গেছো, এটা বোঝানোর কিছু নেই এখানে, কিন্তু বুঝে মনে রাখতে হবে। তাহলে দেখো এই যে প্রথমে ডিউ করলাম, তাহলে আগের মেথড মতনই আছে, নতুন করে মনে রাখার দরকার নেই।
পেমেন্ট করার সময় আমরা টু ব্যাংক না লিখে দেখো লিখেছি টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অর ডিবেঞ্চার, যেটাতে কনভার্ট করতে বলবে। যদি ইকুইটি শেয়ার ক্যাপিটালে কনভার্ট করতে বলে তাহলে ইকুইটি শেয়ার লিখবে, এটা নিশ্চয়ই মুখস্থ করতে হবে না। যদি বলে প্রেফারেন্স শেয়ারে কনভার্ট করো তাহলে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল লিখবে। যদি বলে নতুন ডিবেঞ্চার দেওয়া হচ্ছে তাহলে টু নিউ ডিবেঞ্চার্স লিখবে। তাহলে যেটা বলবে সেটা করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে ব্যাংকের জায়গায় আমাদের চলে আসলো কনভার্ট করার সময় যা দেয়া হবে সেটা। তাহলে ইনস্টেড অফ ব্যাংক এখানে আমাদের লিখলাম যেটা দেয়া হচ্ছে। এটাই হচ্ছে আগের মেথডের সঙ্গে তফাৎ। আগের মেথডে ক্যাশে পেমেন্ট হলো, এখানে ডিবেঞ্চারের এগেইনস্টে শেয়ার দেওয়া হলো বা নতুন ডিবেঞ্চার দেওয়া হলো, হয়ে গেল সেকেন্ড মেথড। তাহলে কোন জায়গাটা মনোযোগ দিতে হবে, এই জায়গাটা আলাদা আগের মেথডের সঙ্গে, এটার দিকে নজর দিতে হবে। এইবার আমরা বলেছিলাম থার্ড মেথড রিডেমশন বাই কনভার্সন, যে জায়গাটা মনে রাখার বোঝার আছে সেই জায়গাটা এবার আস্তে আস্তে ঢুকছি আমরা। এক আর দুই মনে রাখার কিছু নেই, একটু দেখে নিলেই হবে। থার্ড মেথড অফ রিডেমশন হচ্ছে রিডেমশন ডিবেঞ্চার্স বাই পারচেজ ইন দ্য ওপেন মার্কেট। ওপেন মার্কেটে আমরা ইমিডিয়েট ক্যান্সেলেশন যখন করি তখন যদি সেটা ওন ডিবেঞ্চার্স হয়, ওন ডিবেঞ্চার্স মানে কি বলেছিলাম, এখানে মানে তোমার যারা বোর্ড অফ ডিরেক্টরস এ আছে, যারা ডিরেক্টরস হয়ে বসে আছে তারাই ডিবেঞ্চারটাকে হোল্ড করে নিচ্ছে, এটাকে আমরা ওন ডিবেঞ্চার্স বলি। তাহলে কি করছে, ওই যে ডিবেঞ্চারে ইনভেস্টমেন্ট করে রেখেছিল ওন ডিবেঞ্চার্সে, সেটা তাহলে ক্যান্সেল হবে। এখানে ডিবেঞ্চার না লিখে টার্মটা ওই জন্য একটু চেঞ্জ হলো, বুঝতেই পারছো। ডিবেঞ্চারের জায়গায় ওন কথাটা যোগ হলো, ওন ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট ডেবিট। ইমিডিয়েট পেমেন্ট হচ্ছে মানে কনসেপ্ট থেকে বোঝার চেষ্টা করো, তখন আবার ডিউ করা হবে না, টু ডিবেঞ্চার হোল্ডার করা হচ্ছে না, তারপর ডিবেঞ্চার হোল্ডার টু ব্যাংক করা হচ্ছে না। ডিবেঞ্চার হোল্ডার আলটিমেটলি কিন্তু কেটে গেছে। দেখো উপরে এই যে ডিবেঞ্চার হোল্ডার এখানে লিখেছিলাম ফার্স্ট কেসটা, দেখো ডিবেঞ্চার হোল্ডার ক্রেডিট করেছি, পরে ডিবেঞ্চার হোল্ডার ডেবিট করেছি, তার মানে কি ডিবেঞ্চার হোল্ডার কেটে গিয়ে ডিবেঞ্চার টু ব্যাংক হয়েছে। তো এখানে যেহেতু সঙ্গে সঙ্গে টাকা দিচ্ছি না, এখানে আগে ডিউ করে পরে পেমেন্ট করছি, কিন্তু এখানে ইমিডিয়েট ক্যান্সেলেশন নামের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে টাকা দেওয়া হচ্ছে, সেটা ডিবেঞ্চার টু ব্যাংক সরাসরি করা হলো। তো এইটা হচ্ছে তফাৎ। এখানে আমরা ডিউ করে তারপর পেমেন্ট করিনি, ইমিডিয়েট পেমেন্ট হয়েছে, এই জন্য ইমিডিয়েট ক্যান্সেলেশন। নাম বুঝিয়ে ভালো করে বুঝতে হবে, তাহলে বোঝা যাবে কেন ওন হলো, কেন শুধু ডিবেঞ্চার্স না সেটা বোঝালাম। তাহলে আগেরটার সঙ্গে এটা নাথিং ডিফারেন্ট, ওই জন্য আগের গুলোর সঙ্গে রিলেট করতে করতে এগাতে হবে চ্যাপ্টার, তবে চ্যাপ্টারটা মনে থাকবে, বড় চ্যাপ্টার হলো। এইবার যেটা আসছি, এই যে ডিবেঞ্চার আমরা পারচেস করেছিলাম ফর ইমিডিয়েট ক্যান্সেলেশন, এখানে ক্যান্সেলেশন এখন হয়নি, এখানে পারচেস হয়েছে, পেমেন্ট হয়েছে। এইবার ডিবেঞ্চারটাকে তোমাকে ক্যান্সেল করতে হবে। তাহলে যখন আমরা ক্যান্সেলেশন করছি অ্যাট প্রাইস বিলো ফেস ভ্যালু, বিলো ফেস ভ্যালু মানে ডিসকাউন্টে, তাহলে আমি বলেছিলাম আগে উপরে বললাম একটু আগে যে সাধারণত ডিবেঞ্চার ডিসকাউন্টে রিডিম হবে, এটা ডিবেঞ্চার হোল্ডাররা মেনে নেয় না, ওই জন্য হয় না। একমাত্র ডিসকাউন্টে হওয়ার যে জায়গাটা থাকে সেটা হচ্ছে ওন ডিবেঞ্চার যখন ক্যান্সেল হয় সেখানে ডিসকাউন্টে হতে পারে, মানে ফেস ভ্যালু থেকে যদি কম প্রাইসে আমি মার্কেট থেকে কিনে নিই, তাহলে আমার 100 টাকারটা 98 টাকা 98 রুপিস আমি কিনলাম মার্কেট থেকে, তাহলে তখন ডিসকাউন্টের প্রশ্ন আসতে পারে। তাহলে মনে রাখবে, তোমাকে যদি ভাইবাতে জিজ্ঞেস করতে পারে ডিবেঞ্চার রিডেমশন ক্যান ইট বি মেড অ্যাট ডিসকাউন্ট, বলবো ইয়েস ইট ক্যান বি মেড, বাট জেনারেলি প্র্যাকটিক্যালি redemption of debentures at discount is never possible. Only situation when the own debentures are cancelled, the debentures may be purchased at a price below the purchase price. At a price below the nominal value. 100 টাকা হচ্ছে নমিনাল ভ্যালু, তার থেকে কমে করা যেতে পারে, কারণ পারচেস প্রাইসটা তখন কম হচ্ছে। তাহলে পারচেস প্রাইস মে বি লেস দ্যান দ্য নমিনাল ভ্যালু। আমি 100 টাকার ডিবেঞ্চারটা কেনার সময় আমি 98 টাকায় কিনলাম। তাহলে দেখো কি হচ্ছে, এই যে ওন ডিবেঞ্চার যখন ক্যান্সেল হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো। ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট করলাম, ওই যে তখন ওন ডিবেঞ্চার লিখে রেখেছিলাম, তাহলে এখন ডিবেঞ্চারটা লিখলাম যেটা লায়াবিলিটি সাইডে আছে, আর ওন ডিবেঞ্চার যেটা তুমি ডেবিট করেছো দেখো সেটা ক্রেডিট হয়ে গেল। তাহলে ওন ডিবেঞ্চার্সটা উপরেও লিখেছিলাম পারচেস কস্ট, দেখো এখানে পারচেস প্রাইসে বা পারচেস কস্টেই ক্রেডিট হলো। তাহলে এটা 98 টাকা আমার এক্সাম্পলে, এটা হচ্ছে সবসময় নমিনাল ভ্যালু 100 টাকা, তাহলে 2 টাকা তোমার প্রফিট হয়েছে, এই জন্য লিখেছি ব্র্যাকেটে ফেস ভ্যালু মাইনাস পারচেস প্রাইস, 100 টাকা মাইনাস 98 টাকা। কিছুই না, এগুলো বুঝে মনে রাখলে মনে থাকবে। এটাকে প্রফিট বলা হচ্ছে অন ক্যান্সেলেশন অফ ডিবেঞ্চার।
তাহলে প্রথমে ওন ডিবেঞ্চার্সটা আমরা পারচেস ব্যাক করলাম, টু ব্যাংক বলে পেমেন্ট করে দিলাম। পরে আমরা লাইব্রেরি সাইডে ডিবেঞ্চার আছে সেটাকে ক্যান্সেল করতে হবে, সেটা করলাম। ওন ডিবেঞ্চার্স যেটা তুমি ডেবিট করেছো মানে অ্যাসেট হিসাবে দেখিয়ে দিয়েছো সেটাকে ক্রেডিট করলাম, তাহলে অ্যাসেটও ক্যান্সেল হয়ে গেল, লাইব্রেরিজও ক্যান্সেল হয়ে গেল। ইন দ্য মিন টাইম প্রফিট যেটা হলো সেটা প্রফিটটা আমরা ট্রান্সফার করে দিলাম। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে ওন ডিবেঞ্চার্স যখন ক্যান্সেল হচ্ছে সেটা তুমি ওন ডিবেঞ্চার ডেবিট করেছো মানে অ্যাসেট দেখিয়েছো, সেটাকে ক্যান্সেল করলে, যেটা ডিবেঞ্চার লাইব্রেরি সাইডে আছে সেটাকে তুমি ক্যান্সেল করলে, সেটাকে ডেবিট করে দিলে। কারণ আমি বলেছিলাম ওন ডিবেঞ্চার্স মানে এটা কি করে, ডিবেঞ্চার ইস্যু করে বোর্ড অফ ডিরেক্টরসে যারা আছে, করে একটা লায়াবিলিটি ক্রিয়েট করে নিল। কিন্তু আমরা সবসময় ক্লাস 11 এর প্রথম দিকে শিখেছি এভরি লায়াবিলিটি হ্যাজ টু বি ব্যাকড বাই এ অ্যাসেট। তাহলে অ্যাসেট করার সময় ওরা কি করলো, সেটাকে ওন ডিবেঞ্চার্স বলে অ্যাসেট দেখিয়ে দিল। তাহলে ওন ডিবেঞ্চার্স বলে অ্যাসেট দেখিয়েছে, তাহলে সেই অ্যাসেটটা ক্যান্সেল হচ্ছে, লাইব্রেরিজটাও ক্যান্সেল করে দিল যখন ওরা এই নিজেদের ডিবেঞ্চার্সটা নিল। তার মানে ক্যাশের কিন্তু কোনো আদান প্রদান বেশি হলো না। ডিবেঞ্চার যখন দেখিয়ে রেখেছিল তখনও ওরা অ্যাকচুয়াল ক্যাশের কোনো ইনফ্লো আউটফ্লো করেনি, জাস্ট কি করেছে ডিবেঞ্চারটা দেখিয়ে রেখেছে। এখন প্রশ্ন করতে পারো এরকম দেখানোর মানে কি? এটা দেখানো এই কারণে যে ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল কতটা মিনিমাম রাখতে হবে সেটা সেবি গাইডলাইন্স আছে, সেটা বলে দেওয়া আছে, সেই অনুযায়ী ক্যাপিটাল রাখতে হবে। এখন এই যে যারা বোর্ড অফ ডিরেক্টরসে আছে তারা চায় যে কোম্পানির কন্ট্রোলটা তার কাছে রাখো, সেই জন্য ওরা ইকুইটি শেয়ার ইস্যু করে সেই ইকুইটি শেয়ারস গুলো হোল্ড করে। আর ডিবেঞ্চার যদি হোল্ড করো সেটা তুমি আউটসাইডার লোন ক্যাপিটাল বাইরের লোকদের দিচ্ছ। এখন বাইরের লোক যত বেশি তুমি কোম্পানিতে ইনভাইট করবে তত প্রবলেম বেশি হবে। সেই জন্য অনেকেই চায় যে প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে রাখি, পাবলিক লিমিটেড কোম্পানি করলে বাইরের লোকরা শেয়ারে ইনভেস্টমেন্ট করবে, ওরা চায় না অনেক সময় ইন্টারভেনশন। কিন্তু কোম্পানি যখন বড় হতে থাকে, যখন ক্যাপিটাল দরকার, তখন পাবলিক লিমিটেড কোম্পানিতে তোমাকে কনভার্ট করতেই হবে, যেটা রিলায়েন্স করেছে। তখন বাজারে গিয়ে শেয়ার ইস্যু করতে হবে। বাজারে শেয়ার ইস্যু করছে মানে শেয়ার হোল্ডাররা ঢুকে পড়বে, তার মধ্যে যদি কেউ নলেজেবল শেয়ার হোল্ডার হয় সে কিন্তু কি ওখানে মাথা গলাবে, যেটা সাইরাজ মিস্ত্রি ইয়ের ক্ষেত্রে করেছে, টাটার ক্ষেত্রে করেছে, এখনো কেস চলছে। তাহলে যারা নলেজেবল শেয়ার হোল্ডার তারা কিন্তু আস্তে আস্তে বুঝবে, সে বুঝবে আমি ওনারশিপ আছে, আমি হোল্ডার। এই জন্য কি করে এরা, এই যে যারা বোর্ড অফ ডিরেক্টরস আছে তারা কি করে, ক্যাপিটাল স্ট্রাকচারটাকে বাড়ানোর জন্য শেয়ার ইস্যু না করে ডিবেঞ্চার ইস্যু করে। আবার বাইরের লোকরা যাতে ডিবেঞ্চার হোল্ড না করে সেই জন্য ওরা নিজেদের মধ্যে ডিবেঞ্চার ইস্যু করে নেয়। আর মজার ব্যাপার হচ্ছে ডিবেঞ্চার ইস্যু করলো, লাইবিলিটি ক্রিয়েটেড হলো, তাহলে অ্যাসেট কি হবে, ওরা দেখে ইনভেস্টমেন্ট ইন ওন ডিবেঞ্চার, এটা বলে একটা অ্যাসেট ক্রিয়েট করে নেয়। তাহলে অ্যাসেটও দেখানো হলো, লাইবিলিটিসও দেখানো হলো। পরে যখন ক্যান্সেলেশন হচ্ছে তখন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট করছে, ওই ওন ডিবেঞ্চার যেটা অ্যাসেট দেখিয়ে দিচ্ছে সেটাকে ক্যান্সেল করে দিচ্ছে। ইন দ্য মিনটাইম যদি প্রফিট কিছু হয়, মার্কেট প্রাইস যদি দেখা যায় যে আমি যেটা 100 টাকা ফেস ভ্যালু সেটা মার্কেট প্রাইস 98 টাকা আছে, তাহলে 2 টাকা প্রফিট দেখাবো। এই হচ্ছে আমার মনে রাখতে হবে রিডেমশন বাই পারচেজ অফ ওন ডিবেঞ্চার্স ফর ইমিডিয়েট ক্যান্সেলেশন, ফার্স্ট পার্টে যেটা বললাম। সেকেন্ড পার্টে দেখো অ্যাট প্রাইসেস ওভার ফেস ভ্যালু, মানে আগেরটারই জাস্ট মডিফিকেশন, যদি বেশি হয় তাহলে তখন কি হবে, লস অন রিডেমশন হবে। এটা নিশ্চয় বুঝতে হবে না, তাহলে ডিবেঞ্চার লস অন ইস্যু, লস অন রিডেমশন হবে, এখানে আর ইস্যু বলবো না, লস অন রিডেমশন অফ ডিবেঞ্চার টু ওন ডিবেঞ্চার্স, মানে জাস্ট ওখানে প্রফিটের জায়গায় লসটা চলে আসলো, এটা নিশ্চয় বোঝাতে হবে না। এখন দেখো কখনো কখনো বলে এই যে ওন ডিবেঞ্চারটাকে সেল করা হচ্ছে, এই জায়গাগুলো আমি বলেছি একটু মনে রাখতে হবে এতক্ষণের মধ্যে। এই যে জায়গাটা একটু যে কোনো স্টুডেন্টকে মনোযোগ দিয়ে দেখতে হয়, বুঝতে হয়। যদি ওন ডিবেঞ্চার বিক্রির কথা বলে তাহলে when investment is sold at a price equal to its purchase price, তখন কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট ওন ডিবেঞ্চার্স, কারণ ওই যে অ্যাসেটটা যেটা দেখিয়ে রেখেছি সেটা চলে যাচ্ছে, তাহলে একটা অ্যাসেট চলে গিয়ে আরেকটা অ্যাসেট ব্যাংক চলে আসলো। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। when investment is sold below the purchase price, তাহলে কি হবে, লস হবে। তাহলে ব্যাংক ডেবিট ধরো 90 টাকা, লস অন সেল অফ ইনভেস্টমেন্ট 10 টাকা, টু ইনভেস্টমেন্ট অন ডিবেঞ্চার্স আমাদের ধরো 100 টাকা দেওয়া আছে, 100 টাকা। তাহলে এই যে লস যেটা হলো সেটা সবসময় আমরা জানি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাতে হয়। যে কোনো লস আমরা লিখলাম পিএল স্টেটমেন্ট ডেবিট টু লস অন সেল অফ ইনভেস্টমেন্ট, লসটাকে ট্রান্সফার করে দিলাম। একইভাবে এর উল্টোটা কি হবে, যদি বেশি প্রাইস হয় তাহলে প্রফিট হবে, সেই প্রফিটটাকে ট্রান্সফার করলো। তো একটা বুঝলে আরেকটা বুঝতে অসুবিধা কিছু নেই। তাহলে সেলের জার্নাল সবাই জানো,
বেসিক জার্নালটা হচ্ছে ব্যাংক টু ইনভেস্টমেন্ট, সেটাই করেছি। লস থাকলে লস হবে, প্রফিট থাকলে প্রফিট হবে। তাই ক্লাস 11-এর বেসিক জার্নালটা শুধু মনে রাখো, দেখো বারে বারে। আমি এই নোটগুলো দিয়েছি, সেটা আজকে চিৎকার দিয়ে দিয়ে আমি প্রথমেই বুঝিয়েছি, সেটা এখানে বলে দিয়েছি যে যখন ডিবেঞ্চার ইস্যু করা হয় তখন আমাকে ডিআরআর ক্রিয়েট করতে হবে 25% অ্যাটলিস্ট, সেই কথাগুলো এখানে বলেছি। ইনিশিয়ালি 50% ছিল, এখন কমিয়ে 25% করা হয়েছে। এছাড়া কিছু কিছু কোম্পানি আছে যাদের ডিআরআর ক্রিয়েট করতে হয় না। তারা কারা? এখান থেকে প্রায় কোশ্চেন আসে, থিওরিটিক্যাল, ভাইভাতে জিজ্ঞেস করে। অল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রেগুলেটেড বাই আরবিআই, যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই, এরা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এদের কিন্তু ডিআরআর ক্রিয়েট করতে হবে না। এবং ব্যাংকিং কোম্পানি বললামই। ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি যারা রোড, ব্রিজেস, এই যে হুগলি রিভার ব্রিজ কমিশন, এরা ব্রিজেস তৈরি করছে, এদের ডিআরআর ক্রিয়েট করতে হবে না। তাহলে মনে রাখবে এদের কিন্তু ডিবেঞ্চার ক্রিয়েট করতে হয় না, সেটা বলে দিয়েছি। এছাড়া ডিবেঞ্চার মনে রাখবে যেটা তুমি ইস্যু করছো সেই ডিবেঞ্চার কিন্তু এখন আর ইরিডিমেবল ডিবেঞ্চার হয় না, সমস্ত ডিবেঞ্চার রিডিম করতেই হবে ইস্যু করার পর। সেই কথাগুলো আমি এখানে বলেছি, সবাই একটু ভালো করে পড়বে। আরেকটা কথা মনে রাখতে হবে, ডিবেঞ্চার যদি আমি ইস্যু করি তাহলে যেই বছর ইস্যু করেছি সেই বছর ধরো তার থেকে 4 বছরের মধ্যে তুমি রিডেমশন করবে, তাহলে রিডেমশনের ডেটটা যেই ডেটে পড়ছে ঠিক তার আগের মার্চের মধ্যে তোমার কিন্তু ডিআরআরটা ক্রিয়েট করতে হবে, যে ডিআরআর এর কথা বলেছি। এবং যেই সময় তোমার রিডেমশন হচ্ছে ঠিক তার আগের এপ্রিলে তোমাকে একটা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করতে হবে, মিনিমাম 15% অফ দ্য ফেস ভ্যালু। সেগুলো অঙ্কের মধ্যে দিয়ে আমরা আরো ভালো পেয়ে যাবো। এটা 5 নম্বর পয়েন্ট আমি এখানে বলেছি, পড়ে দেখে নেবে। মিনিমাম ইনভেস্টমেন্ট 30th এপ্রিলের আগে, আমাকে যে বছর রিডেমশন করছি তার 30th এপ্রিলের আগে আমাকে 15% মিনিমাম ইনভেস্টমেন্ট ক্রিয়েট করতে হবে। যেরকম 25% বললাম ডিআরআর ক্রিয়েট করতে হবে, একইভাবে তোমাকে মিনিমাম একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে 15% অন্তত। কেন? এটা কেন? কারণ তোমার টাকার দরকার, তুমি ইনভেস্টমেন্ট যদি না করে রাখো, তুমি ডিবেঞ্চার যখন রিডিম করতে যাবে তখন তুমি টাকা পাবে না। তার তোমাকে ওই জন্য বলা হয়েছে মিনিমাম একটা ইনভেস্টমেন্ট করে রাখতে হবে, সেটা অন্তত 15% অফ দ্য ফেস ভ্যালু, যাতে তুমি এই ইনভেস্টমেন্টটা বিক্রি করে অ্যাকচুয়াল টাকা পাও, যেটা দিয়ে রিডিম তুমি করতে পারো। এই জন্য এই রুলস গুলো এসছে। তো এগুলো যত আস্তে আস্তে পড়বে তত শিখে যাবে। তো আমি তোমাদের এবার নিয়ে যাই, দেখো এখানে কিছু প্রবলেমস অ্যান্ড সলিউশনস আমি এটা গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। দেখো প্রথম অঙ্ক, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি এখন যেটা শেয়ার করলাম দেখা যাচ্ছে। দেখো প্রথমটা আমি দিয়েছি অঙ্কটা, যে রিডেমশন ইন লামসাম। লামসাম মানে তোমরা বোঝো টোটাল টাকাটা একবারে রিডেমশন হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ এ ফিক্সড পিরিয়ড, একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছে, সেই সময় তুমি গিয়ে রিডিম করছো। মানে ওই যে যেটা একটু আগে বললাম, ইস্যু করেছো আজকে, 4 বছর পরে রিডেমশন হবে, তাহলে এটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ এ ফিক্সড পিরিয়ডটা হচ্ছে 4 বছর। কিংবা তুমি এমন রিডেমশনে যেতে পারো প্রত্যেক বছর অল্প অল্প করে রিডেমশন করছো, এটা আমরা রিডেমশন বাই ড্রয়িংস বলি, বা ইনস্টলমেন্ট বলি, বাই ড্রয়িংস বলি। এই ড্রয়িংস মানে ড্রয়িংস এর লট বলা হয়। ড্রয়িংস এর লট মানে টস করা। কারণ ধরো তুমি প্রত্যেক বছর অল্প অল্প করে রিডেমশন করবে, প্রশ্ন হচ্ছে কাকে আগে দেবে? এক্স ওয়াই জেড আছে, 3জন ডিবেঞ্চার হোল্ডার আছে, কারটা তুমি আগে পেমেন্ট করবে? তখন তোমার টস করা হয়, এক্স এর নাম উঠলে এক্স কে আগে দেওয়া হবে, ওয়াই এর নাম উঠলে ওয়াই কে আগে দেওয়া হবে। দেখবে অনেক সময় আগে খুব হতো, এখন আস্তে আস্তে কমে গেছে। মহিলারা যারা বিশেষ করে আগে বেশিরভাগই হাউস ওয়াইফ ছিল, তারা দেখবে মাসে মাসে একটা টাকা জমাতো। যারা প্রথম মাসে টাকা রেখেছে ধরো 200 টাকা, তার লটারি করা হতো 200 টাকা করে। এরকম ধরো একটা গ্রুপে 12 জন আছে, খুব ইন্টারেস্টিং ছিল। এখন এই কনসেপ্ট গুলো দেখা যায় না, মানে এখন যেহেতু ম্যাক্সিমাম উইমেন সেকশনে তারা অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তারা এই যে নিজেদের ইনহাউস ফিনান্স যেটা একটা কনসেপ্ট ছিল, সেটা আস্তে আস্তে দেখবে হাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু এটা কনসেপ্টটা বলছি, দেখো কি ছিল, ধরো 200 টাকা করে 12 জনের একটা গ্রুপ করেছে, 200 টাকা করে দিল, 2400 টাকা উঠলো। তাহলে কি হলো, প্রথম মাসের নাম লটারি করা হলো, দেখো দেখা গেল মিসেস এক্স এর নাম আসলো, তাহলে মিসেস এক্স কে কিন্তু ওই 200 টাকা সে দিয়েছে, সঙ্গে সঙ্গে 2400 টাকা দিয়ে দেওয়া হতো। তাহলে কি হলো, ও কিন্তু এবার ফেব্রুয়ারি মাস, মার্চ মাস এগুলোতে 200 টাকা করে দিয়ে যাবে, কিন্তু হট করে একটা মাসে 2400 টাকা পেয়ে গেল, মানে সেই টাকাটা দিয়ে সে কাজে লাগাতে পারছে কোনো, কারণ 200 টাকা দিয়ে কিছু হয়তো কিনতে পারবে না, কিন্তু 2400 টাকা দিয়ে বাড়ির জন্য একটা বড় কিছু কিনে নিয়ে আসলো। এবার দ্বিতীয় মাসে ওয়াই এর নাম উঠলো, ওয়াই কি হলো, 2400 টাকা পেয়ে গেল,
এইভাবে লাস্ট সবাই কিন্তু 2400 টাকা পাচ্ছে, কেউ হয়তো শেষ মাসে পাচ্ছে পুরোটা দেওয়ার পরে, আর কেউ হয়তো সঙ্গে সঙ্গে এখন পাচ্ছে, কিন্তু একসঙ্গে 2400 টাকা পাওয়ার একটা গুরুত্ব আছে, এটা কিন্তু সবাই ফিল করেছিল। তো এখানে কনসেপ্টটা সেটাই বলছি, ড্রয়িং এর লট মানে একটা লটারি করা হচ্ছে, যার নাম আগে আসবে তাকে আগে ফেরত দেওয়া হবে, তখন এটা হচ্ছে আমরা বলি ড্রয়িংস এর লট। এই দুটো পদ্ধতিতে আমার রিডেমশন আবার হতে পারে। তা রিডেমশন জার্নাল এন্ট্রি দেখলাম, আমরা মেথডস গুলো শিখেছিলাম, এখানে কি পদ্ধতিতে এবার রিডেমশন মেথডস গুলোর মধ্যে হতে পারে সেটা বললাম। ইন লামসাম প্রথম অঙ্কটা রেখেছি, দেখো এখানে 10,000 ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে, অঙ্কটার দিকে তাকাও, এগুলো গুগল ক্লাসরুমে থাকবে, মুখস্থ মানে পড়ো, লিখতে হবে না কিছু। ডিবেঞ্চারের ফেস ভ্যালু 100 টাকা বলেছে, কি বলা হয়েছে, 1 নভেম্বর 2016 ইস্যু করেছি, রিডেমশন 4 বছর পরে রেখেছি 31 মার্চ 2020-তে। দেখো এই যে বলেছি, এই কথাগুলো আস্তে আস্তে অঙ্কের মধ্যে নিয়ে আসবে। ইট ওয়াজ ডিসাইডেড টু ইনভেস্ট 15% অফ দ্য ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার্স টু বি রিডিমড টুয়ার্ডস ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট অন 30th এপ্রিল 2019। কেন এপ্রিল লিখেছি বুঝতে পারছো? আমি মার্চ 31-এ ভালো করে বোঝো, এই যে যেটা আমি বললাম ওখানে আমি অত বেশি কনসেন্ট্রেট করিনি, কারণ থিওরি দিয়ে কখনো বেশি মানে কঠিন জায়গাগুলো বোঝা যায় না, যেগুলো অঙ্ক দিয়ে বুঝতে হয়, যে ওটা দেখিয়ে দিয়েছি, পড়বে আজকে যে 15% ইনভেস্টমেন্ট আমাকে ক্রিয়েট করতে হবে কবের মধ্যে, আমি বলেছি যে ডেটে রিডেমশন হচ্ছে সেই ডেটের ঠিক আগের এপ্রিলটা 30th এপ্রিলের মধ্যে করতে হবে। সেই আমি এখানে অঙ্কের মধ্যে আমি বলে দিতে পারতাম, এই কথাগুলো না দিয়ে আমি বলে দিতাম অ্যাজ পার রুলস, তখন এই যে ইয়েলো আমি ব্লু মার্ক করলাম, এইটা হচ্ছে রুল বলা আছে, আমি রুলটা এখানে তুলে ধরেছি। যে রুল বলছে 30শে এপ্রিল যে বছর রিডেমশন হবে তার আগে 30শে এপ্রিলের মধ্যে আমাকে 15% অফ নমিনাল ভ্যালু অফ ডিবেঞ্চার যেটা রিডিম করতে চলেছি সেটা ইনভেস্টমেন্ট হিসেবে ক্রিয়েট করতে হবে, এটা বলে দিয়েছে। আমি এখানে অঙ্কের মধ্যেই বলে দিলাম, এটা না বলে আমি বলতে পারতাম ইট হ্যাজ বিন ডিসাইডেড টু ক্রিয়েট ইনভেস্টমেন্ট অ্যাজ পার রুল, তার তোমাকে ওই ডেটটা তখন জানতে হবে, তোমাকে 15% যে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা জানতে হবে। তাহলে চলে আসি মূল জার্নাল এন্ট্রি রিডেমশনে, সবাই শিখে গেছে, আবার বলছি এখানে আমি ইস্যু রিডেমশন দুটোরই জার্নাল করতে বলেছি। ইস্যু তোমরা শিখেছো, ব্যাংক টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট শিখে গেছো সবাই, লিখলাম অ্যামাউন্ট। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট টু ডিবেঞ্চার আমরা করে ফেললাম, এই দুটো জার্নাল ওই 9 কেসেসের মধ্যে বারবার করে করিয়েছি, নিশ্চয় মুখস্থ হয়ে গেছে। এটা ইস্যুর জার্নাল, এটা ইস্যু অফ শেয়ারসও করেছো, নিশ্চয় বুঝতে কারো অসুবিধা নেই। আমরা লিখতাম ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার ক্যাপিটাল লিখতাম, এখানে নামটা চেঞ্জ হচ্ছে শুধু ডিবেঞ্চার। এই ইস্যু জার্নাল নিশ্চয়ই কেউ মুখস্থ করতে বসবে না। ইস্যু হলো, এইবার দেখো আমি বলেছি যে ডিআরআর ক্রিয়েট করতে হবে, কারণ কোশ্চেনে কিছু যদি না বলে তা ধরে নিতে হবে আউট অফ প্রফিট হচ্ছে, আউট অফ ক্যাপিটাল যদি করতে বলে তখন কোশ্চেনে বলে দেবে, আর কিছু না বললে কোশ্চেন সাইলেন্ট থাকলে মানে আউট অফ প্রফিট আছে, তোমাকে ডিআরআর ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে ডিআরআর কত করতে হবে সেটা কোশ্চেনে বলা নেই, কোথাও বলা ছিল না, আমরা 25% করলাম। তাহলে সারপ্লাস, ওই যে বললাম স্টেটমেন্ট অফ পিএল না লিখে কথাটা লেখা হয় সারপ্লাস অফ স্টেটমেন্ট অফ পিএল 2.5 লাখ টাকা টু ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ 2.5 লাখ টাকা, 1 নম্বর পয়েন্ট দিয়ে আমি সেটা লিখে দিয়েছি নোটে। কবে ক্রিয়েট করতে হবে, যে ডেটে আমার রিডেমশন হচ্ছে তার আগের মার্চের মধ্যে অবশ্যই করতে হবে। তাহলে আমার রিডেমশন হচ্ছে 31 মার্চ 2020, এটা বলে দিয়েছি আমি কোশ্চেনে। তাহলে তার আগে 31 মার্চ মানে অবভিয়াসলি 31 মার্চ 2019। তাহলে যেই আমার ডেটে রিডেমশন হচ্ছে, যেই ডেটে রিডেমশন হচ্ছে তার প্রিভিয়াস মার্চের মধ্যে আমাকে কিন্তু ডিআরআর ক্রিয়েট করতে হবে, এটা নোটে বলা আছে, এটা অঙ্ক দিয়ে বুঝে গেলে। তাহলে এখানে দুটো জিনিস অঙ্কতে সাইলেন্ট ছিল, একটা হচ্ছে ডেটটা আর একটা হচ্ছে পার্সেন্টেজটা, এটা আমরা রুল অ্যাপ্লাই করে করলাম। নেক্সট রুল যেটা সেটা আমি কোশ্চেনে বলে দিয়েছি, এটাও না বলা থাকতে পারতো। একটা তাহলে রুল আমি এখানে ইমপ্লাইড রেখেছি, সাইলেন্ট থেকেছি, আরেকটা রুল আমি কিন্তু এখানে বলে দিয়েছি, সেটা হচ্ছে 15% যেটা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করার, এটাও রুল, এটা আমি সাইলেন্ট না থেকে বলে দিয়েছি। তাহলে এটা ইনভেস্টমেন্টের জার্নাল নিশ্চয়ই কাউকে এখানে বোঝাতে হবে না, যে কোনো অ্যাসেট কিনলে তোমরা শিখেছো অ্যাসেট টু ব্যাংক হয়, তাহলে এখানে অ্যাসেট কোনটা হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে। তাহলে ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট নামটা দিলাম, ইনভেস্টমেন্টের নামটা দিলাম ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করেছো, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, সেটাই করলে এখানে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। কেন 1.5 লাখ টাকা, 15% অফ নমিনাল ভ্যালু 10 লাখ টাকা, তার 15% 1.5 লাখ টাকা হয়ে গেল। আমাদের মূল জায়গাটা যেটা বারবার একটা স্টুডেন্টকে বলবো,
যে তোমরা বারে বারে যে জায়গাটা দেখবে সেটা হচ্ছে এই যে যে জায়গাটা আমি এখন মার্ক করছি, এই জায়গাটা দেখবে। ইস্যু জার্নাল মুখস্থ রাখতে হবে না, রিডেমশন মুখস্থ হয়ে গেছে, ডিবেঞ্চার টু ডিবেঞ্চার হোল্ডার হবে মুখস্থ হয়ে গেছে, ডিবেঞ্চার হোল্ডার টু ব্যাংক হবে, এটা মুখস্থ রাখতে হবে না কাউকে। শেষে গিয়ে এই ডিআরআর যেটা ক্রিয়েট করেছি সেটা জেনারেল রিজার্ভে হবে, সেটা বারবার করে রিপিট করেছি, দেখো সেটা করে দিলাম, বড় অঙ্ক। কিন্তু দেখো সিস্টেমেটিক্যালি যদি কোনো স্টুডেন্ট এই ব্লু জায়গাটা রিভিশন দেয়, বারে বারে দেখে, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখবে এখন ইয়ারে যে অঙ্ক আসে সেটা এই টাইপেরই অঙ্ক আসে। আমি সবাইকে বলবো এই 1 নম্বর অঙ্কটাকে বারে বারে দেখতে। দেখো এই কথাগুলো বলে দিয়েছি, ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ ক্রিয়েট করতে হবে, যে বছর রিডেমশন হচ্ছে প্রিভিয়াস মার্চে সেটা লিখেছি। মিনিমাম 15% করতে হবে অন অর বিফোর 30 এপ্রিল, যে বছর রিডেমশন হচ্ছে সেটা বলে দিয়েছি, যাতে সেটা ইন ক্যাশ করে আমার কি পাওয়া যায়, টাকা পাওয়া যায়। তাহলে এই যে আমার এখানে ইনভেস্টমেন্ট যেটা করলাম, এই যে দেখো এই যে ইনভেস্টমেন্ট করেছি, সেই ইনভেস্টমেন্টটা বিক্রি করে আমার টাকা পাওয়ার জার্নাল আমরা এখানে করতে পারি। তাহলে দেখো ইনভেস্টমেন্ট আমরা করেছি, সেই ইনভেস্টমেন্ট আমরা বিক্রি করে টাকা পেয়ে যাব। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট আমরা এখানে একটা এক্সট্রা জার্নাল করতে পারতাম, যেটা এখানে বলেছি না যে এই যে মিনিমাম ইনভেস্টমেন্টটা করা হয়েছে কেন, যাতে আমরা সেটা ইন ক্যাশ করে অ্যাট দ্য টাইম অফ রিডেমশন ডিবেঞ্চার্স টাকাটা পেতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি, যদি সেটা দেখাতে চাও এখানে দেখাও, এই যে এখানে একটা জার্নাল, এই ডেটে যে ডেটে রিডেমশন করব সেই ডেটে আমরা এসে ইনভেস্টমেন্ট যে বিক্রি করছি সেটা দেখাতে পারি। তাহলে আমাদের কি হবে জার্নাল, নিশ্চয় বড় দেখি, কে বলবে বুদ্ধি করে। এই জার্নালটা উল্টো হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। দেখো এটা আমি তোমাদের রেখে দিয়েছিলাম, দেখাচ্ছি এখন। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে, ওটাই উল্টো হবে, টু ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। তাহলে যখন আমি ক্রিয়েট করেছিলাম কবে, 30 এপ্রিল 2019, তার কারণ এপ্রিল 30-এর আগে যে বছর রিডেমশন করছি তার অন্তত এপ্রিল মাস আগে, মানে 30 এপ্রিলের আগে বা 30 এপ্রিলের মধ্যে আমাকে কিন্তু ইনভেস্টমেন্ট ক্রিয়েট করতে হবে। এই ইনভেস্টমেন্টটা ক্রিয়েট করা হলো কেন, যাতে সেটা বিক্রি করে আমি টাকা পাই রিডেমশনের আগে। তাহলে আমরা এখানে লিখলাম বিং ইনভেস্টমেন্ট সোল্ড। পুরো কথাটাও লিখতে পারো, না হলে অন্তত এইটুকুনি লিখে দেবে। তাহলে ইনভেস্টমেন্ট বিক্রি করে আমি টাকা পেয়ে গেলাম, এবার রিডেমশনে চলে গেলাম। তাহলে আশা করি আমি যে ব্লু জায়গাটা পুরোটা দেখিয়ে দিলাম, এই যে ইনভেস্টমেন্ট যে সেল হলো সেটা এই নোটটা বোঝানোর জন্য আমি তোমাদের এখন করে দেখালাম যে ইন ক্যাশ কথাটার মানে কি, সেটা এই জার্নালটা করে বোঝালাম। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। তাহলে এত বড় একটা অঙ্ক নিশ্চয়ই কঠিন লাগার জায়গা নেই, তোমরা যদি বারে বারে সেটাকে দেখো। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? বলো, কারো কোনো প্রশ্ন আছে?